আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন। আশা করছি আপনারা সকলে অনেক 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 ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আবারও চলে এসেছি একটা খুবই দুর্দান্ত লাইভ ক্লাস নিয়ে, এবং আমার পিছনে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের আজকের লাইভ ক্লাসটা কিন্তু প্রাচীন বাংলার খুবই দুর্দান্ত যে ইতিহাস, যে সমৃদ্ধ আমাদের ইতিহাস, সেই সমৃদ্ধ ইতিহাস নিয়ে আমরা একটা ক্লাসের মাধ্যমে পুরো ইতিহাসটাকে খুব সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে গুছিয়ে পড়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ভাই বোন, আমরা যারা যারা আমাদের আজকের ক্লাসটাতে যুক্ত হচ্ছেন, সবাই একটু কষ্ট করে আমাকে ক্লিয়ারলি জানান যে আমার ভয়েস কি শোনা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার বোর্ড কি ক্লিয়ার আছে কিনা, সবগুলোকে একটু কষ্ট করে জানাতে হবে আপনাদের, কেমন? আমি আশা রাখছি যে আমার সবকিছু দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে, খুবই ইজি ওয়েতে দেখা যাচ্ছে, ভালোভাবে দেখা যাচ্ছে। আমি আমার প্রিয় ভাই বোনদেরকে জানাতে চাই আজকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। কারণ এই যে ইতিহাস পাতিহাস নিয়ে আপনাদের বারবার বারবার যে ঝামেলা, এই পাতিহাস কিন্তু আর ঝামেলা করবে না। কারণ আমরা জানি আজকের ক্লাসটাতে আমাদের সকল ধরনের সমস্যাগুলোকে আমি এক পর্যায়ে নিয়ে এসেছি। আগের ক্লাসগুলো করেছেন মহিত স্যারের, আজকের ক্লাসটাও করলে দুর্দান্ত কিছু শিখতে পারবেন। আমি যারা যারা যুক্ত হয়েছে সকলের কাছে একটাই অনুরোধ, সবাই একটু কষ্ট করে কমেন্টে আমাকে জানান যে আমার ভয়েস কি ক্লিয়ার কিনা, আমার বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আপনাদের জন্য প্রতিনিয়ত কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ, যদি আপনারা সবাই আমাকে কনভিন্স করতে পারেন যে আমরা সবাই ক্লাস চাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু কষ্ট করে আমাদেরকে কষ্ট করে জানিয়ে দিন যে কে কোথা থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে, কোথা থেকে কোন স্বপ্ন বাচ্চা আমাদের সাথে যুক্ত হয়েছে, এবং আমার সবকিছু ক্লিয়ার আছে কিনা। সব যদি ক্লিয়ার থাকে, যেটা প্রতিদিনের মতো করেন, আজকেও খুবই দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে লিখে একটু হাইলাইট করে দিতে হবে যেন সবাই খুব দ্রুত ক্লাসে চলে আসে। আমরা বেশি সময় নেব না, কারণ আমাদের খুবই দ্রুত কিন্তু ক্লাসের দিকে চলে যেতে হবে। ওকে, আমাদের সাথে মায়া মেহজাবি যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসটাতে। প্রিয় স্যাররা, আজকে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে খুবই ইন্টারেস্টিং একটা লাইভ ক্লাস, তাই আমরা দেরি করব না, আমরা খুব দ্রুত আজকে লাইভ ক্লাসটাতে চলে যাব এবং আমাদের ক্লাসটা এনজয় করব। তার আগে আমি বলে রাখি, আবারও বলে রাখি, আজকের ক্লাসটা প্রাচীন বাংলার ইতিহাসের উপরে দুর্দান্ত একটা ক্লাস হতে চলেছে। যেহেতু লাইভ ক্লাস আমাকে কন্টিনিউয়াসলি বক করে যেতেই হবে, কিন্তু আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আজকের ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়া। ওকে স্যার, ফ্রি ক্লাস কি চলবে? ইনশাআল্লাহ ফ্রি ক্লাস ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত এই আমাদের প্ল্যাটফর্মটাকে আমরা খুব সুন্দরভাবে সমৃদ্ধভাবে আপনাদের মন জয় করতে না পারি। আর আমাদের প্রিয় ভাই বোনেরা মনে করতেছে যে ফ্রি ক্লাস কি কতটুকু বেনিফিশিয়াল হবে, আসলে যারা আগের ক্লাসটা আপনারা করেছেন তারাই হয়তো জানেন যে আজকের ক্লাসটা কতটুকু ইম্পর্টেন্ট, এবং আমরা ক্লাসগুলো কত সুন্দরভাবে সমৃদ্ধভাবে ক্লাসগুলো চলছে। তো সবাই 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 একটু কষ্ট করে যান। ভেরি গুড, ভেরি গুড। বলছে স্যার ফ্রি ক্লাস কি চলবে নাকি পরে বন্ধ হয়ে যাবে? অবশ্যই চলবে ইনশাআল্লাহ, এবং কন্টিনিউয়াস ওয়েতে আমরা এটা নেব, খুব সুন্দরভাবে সমৃদ্ধভাবে আমরা গোছানোর চেষ্টা করছি। আমরা 2 মিনিট অপেক্ষা করব প্রিয় ভাই বোন। আজ অলরেডি আমরা 2 মিনিটের মতো ক্লাসে লাইভ ক্লাসে চলে এসেছি। আমরা সবাই জানি যে আমাদের বর্তমান সময়ে সমাজ ব্যবস্থায় সবকিছু কঠিন হলেও সবচেয়ে সহজ যে জিনিসটা সেটা হচ্ছে মানুষকে শুধু খোটা দেওয়া। আপনি দেখবেন যে আপনি এখন একটা প্রত্যাশিত জব সেক্টরে নাই, প্রত্যাশিত আপনার রিজিকের ব্যবস্থা হয় নাই, আপনার আশেপাশের মানুষরা শুধু অসহ্যকর কিছু কথা শোনাতে আপনাকে চেষ্টা করবে। তো সেই অসহ্যকর কথা যদি বেশি সময় ধরে আপনি শুনতে না চান, তাহলে আপনাকে অবশ্যই একটা অসহ্যকর পরিবেশের মধ্য দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে, এবং একটা পার্টিকুলার সময়ের মধ্যে আপনাকে একটা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে দেখাতে হবে সবাইকে। যখন আপনার আকাশচুম্বী সফলতা, আপনার যারা আপনার বিরুদ্ধে কথা বলে তাদের বাড়ির ঠিক সামনে আপনার আকাশচুম্বী যে সফলতার যে তারা মুখে যাবে, তখন দেখবেন যে সবার মুখ আস্তে এমনিতেই বন্ধ হয়ে গেছে। তো সেই ভরসাটার জন্যই আমরা মূলত এই ফ্রি ক্লাসগুলো নিয়ে এসেছি। আমরা চাই আমাদের প্রিয় ভাই বোনেরা দ্রুত একটা চাকরির মধ্যে ঢুকে যাক, তাদের হালাল একটা রিজিকের ব্যবস্থা হোক। ওকে ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ, সবাই যুক্ত হয়ে গেছে স্যার। অনেকেই তো মাঝ পথে বন্ধ করে দেয়, ইনশাআল্লাহ মাঝ পথে বন্ধ হবে না, কারণ আপনারা জানেন এই যে আমাদের পেজটা, এই পেজটা কিন্তু একটা বিশ্বস্ত একটা পেজ, এবং আপনারা সবাই এর উপরে বিশ্বাস করেছেন এবং বিশ্বাস রাখছেন। সেই বিশ্বাসটাকে আমরা ইনশাআল্লাহ আরো মূল্যায়ন করব। তাহলে সবাই যারা যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে রেডি করেন, রেডি করলে আমরা এখন ক্লাস শুরু করে দিচ্ছি। অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট হয়ে গেছে, ইনশাআল্লাহ এই স্টুডেন্টগুলো আরো বাড়বে, অনেক বাড়বে। তো তার মধ্যে আপনারা সবাই একটু রেডি করে দেন। আমরা আজকে বাংলার ইতিহাসকে পোস্টমর্টম করব। যত বাংলার ইতিহাস আছে সেগুলো বিস্তারিত ইনশাআল্লাহ আমরা জানবো। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু রেডি করে ফেলেন। আমাদের সাথে আছে মুহিবুল ইসলাম, জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে মুহিবুল আছেন। সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেবেন এবং আজকে ক্লাসটা সবার কাছে পৌঁছে দেবেন।
ওকে ওকে, আশা করছি এখন একদম ক্লিয়ার, সবকিছু আপনারা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন। ওকে আচ্ছা, বলছেন স্যার সাউন্ডটা ক্লিয়ার না, সমস্যা নাই, আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। আমি আশা করছি যে আপনাদের এই ঝামেলাটা আর হবে না। কেমন? সবাই একটু কষ্ট করে আমাদেরকে একটু কমেন্টে জানান যে আমাদের সাউন্ড কোয়ালিটি কি এখন ঠিক আছে কিনা, সবকিছু আমরা খুব ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা এবং দেখতে পাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি যে এখন আমাদের সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং ঝকঝকে হবে। আপনারা সবাই একটু কষ্ট করে জানান অল ক্লিয়ার বললে আমরা ক্লাসে চলে যাচ্ছি খুবই দ্রুত। আর আপনারা জানেন যে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা প্রথম স্লাইডটাতে গিয়ে আমাদের ক্লাসটা শুরু করে দিলাম। সবাই একটু কষ্ট করে জানান। ওকে, এখন একদমই জোস ক্লাস। আপনারা সবাই একটু প্রশ্নটা উত্তর করেন, বাংলাদেশের প্রাচীন জাতি কোনটা? দেখেন প্রশ্নটা এসেছে প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক 2001 সালের প্রশ্নটা এসেছে বাংলার প্রাচীন জাতি কোনটা? এটা কি আর্য, এটা কি পুন্ড্র, এটা কি দ্রাবিড় নাকি মঙ্গল? একটু খুবই দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, বগুড়া থেকে আছি, সাউন্ডের একটু সমস্যা, এখন সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লিয়ার? এই তো শারমিন নাহার বলেছেন ক্লিয়ার, মাশাআল্লাহ। ওকে ভেরি গুড। ওকে ভেরি গুড, সবকিছু ক্লিয়ার আছে। আপনারা একটু প্রশ্নটার উত্তর দিতে থাকেন, তার মধ্যেই আমি বলে দিচ্ছি বাংলাদেশের এই যে আমাদের যে বাঙালি জাতি, আপনারা একটু আনসার করতে থাকেন। এই বাঙালি জাতিরা মূলত দুইটা অংশ থেকে এসেছে, আপনারা সবাই জানেন। একটা হচ্ছে আর্য আর আরেকটা হচ্ছে অনার্য, বা যাদেরকে আমরা প্রাক আর্য নামে ডাকি, প্রাক আর্য। অথবা এটাকে আপনি অন্যভাবে এভাবে বলতে পারেন, এটাকে আপনি আর্য পূর্ব নামেও ডাকতে পারেন। ওকে ক্লিয়ার, ভেরি গুড, মাশাআল্লাহ, সবাই বলেছেন ক্লিয়ার, ভেরি গুড। সবাই একটু কষ্ট করে আজকে শেয়ার করে দিতে হবে। প্রিয় ভাই বোন, দেখেন আপনাদের জন্য যদি আমরা একটা এফোর্ট দেই, আপনারা যখন এটাকে এফোর্ট দিবেন, যখন আমরা দেখবো আমাদের লাইভ ক্লাসে হাজার স্টুডেন্টরা ক্লাস করতেছে, তখন মন থেকে একটা দোয়া আসবে। পাশাপাশি আমরা দেখবো যে যেহেতু স্টুডেন্টরা চাচ্ছে আমরা আরো বেশি করে দেই, তো এটার দায়িত্ব কিন্তু আপনাদের। তো আমি চাই আপনারা সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দেন। তাহলে একটা হচ্ছে আর্য আর একটা হচ্ছে অনার্য। তো বাঙালি জাতি দুইটা অংশ থেকে ভাগ হয়েছে, আর্যরা পরে এসেছে, অনার্যরা আগে এসেছে, এজন্যই তাদের নাম হচ্ছে আর্য পূর্ব, অর্থাৎ আর্যদের পূর্বে এসেছে ওরা। এবার দেখেন এই অনার্যদের আবার আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে নেগ্রিটো, যারা সবচেয়ে পূর্বে এসেছিল তাদের নাম হচ্ছে নেগ্রিটো। 2 নম্বরে যারা এসেছে আপনি দেখবেন তার নাম হচ্ছে অস্ট্রিক। এবং আমরা জানি যে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এই অস্ট্রিক জাতি, অথবা যাদের অন্য নাম হচ্ছে নিষাদ জাতি। তারপর আমরা দেখেছি দ্রাবিড়, যারা খাইবার গিরিপথ পাড়ি দিয়ে এই অঞ্চলে এসেছে। এবং সর্বশেষ মঙ্গলয়েড, বা যাদেরকে আমরা ভোটচিনীয় নামে ডাকি, ভোটচিনীয়। এরা মূলত হচ্ছে বাংলাদেশের যে উপজাতীয় গোষ্ঠী আছে তারাই হচ্ছে ভোটচিনীয় বা মঙ্গলয়েড। আর অপরদিকে আর্য, যারা এদের পরে এসেছে, তারা মূলত আমরা জানি হিন্দু ধর্মের যে 4টা ভাগ আছে, অর্থাৎ তাদের যেই ট্রেডিশনাল যে 4টা ক্যাটাগরাইজ আছে, আপনি দেখবেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টা ভাগই হচ্ছে আর্যদের ভাগ। অর্থাৎ প্রথমটা হচ্ছে ব্রাহ্মণ, তারপর আপনি দেখবেন এখানে আছে ক্ষত্রিয়, তারপর আপনি দেখবেন এখানে আছে বৈশ্য, এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে শূদ্র। তাহলে সবাই একটু বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ভেরি গুড। অনেকে আনসার করেছেন পুন্ড্র, আয় হায় রে, পুন্ড্র আনসার করেছেন অনেকে। দেখেন এটা কিন্তু বলেছে প্রাচীন জাতি, এখানে কিন্তু বলে নাই প্রাচীন জনপদ। প্রশ্নটা কিন্তু খুবই ইজি, পরীক্ষার হলে কিন্তু আমরা এমন ইজি পরীক্ষা প্রশ্নগুলোতে খুব দ্রুত হুটহাট আনসার করতে গিয়ে আমরা ভুল করি। দেখেন প্রশ্নে বলেছে বাংলাদেশের প্রাচীন জাতি, জনপদ বলে নাই। জনপদ বললে আপনি পুন্ড্র দিতেন। তাহলে প্রাচীন জাতি কোনটা? দেখেন আর্য পরে আসছে, আগে আসছে অনার্য অর্থাৎ নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গলয়েড। তো সেক্ষেত্রে এই দ্রাবিড়রাই হচ্ছে সবচেয়ে আগে এসেছে। তাহলে আনসার আপনাকে প্রথমে যাচাই করতে হবে, বাছাই করতে হবে, তারপর আনসার দিতে হবে। ওকে, যারা এটা আনসার করেছেন, জহুরুল হক বলেছেন নিবন্ধনে সার্কুলার কবে দিবে? অতি শীঘ্রই। দেখেন আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের পেজে কিন্তু এগুলো সম্পর্কে প্রতিনিয়ত আপডেট দিচ্ছি। আমাদের যে প্যানেল আছে,
খুবই স্ট্রং একটা প্যানেল, যারা বাংলাদেশ সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয়। তো সেক্ষেত্রে আমাদের এই ডাটাগুলা আপনারা জানতে আমাদের পেজের উপর একটু ফোকাস রাখেন। ভেরি গুড, ভেরি গুড। যারা যারা সি আনসার করেছেন, দ্রাবিড় আনসার করেছেন, আপনাদের সকলকে 10 লক্ষ টাকা পুরস্কার। মঈন স্যারের পক্ষ থেকে আপনাদের সকলকে 10 লাখ টাকা পুরস্কার। আপনারা সবাই রাইট আনসার করেছেন। তাহলে এটা ডান। 1 নাম্বারটা বলেন সবাই ডান কিনা? প্রিয় শিক্ষার্থীরা একটু দ্রুত বলতে হবে। ভেরি গুড, ভেরি গুড। আমি একটু দেখি কারা কারা হয়েছে। শারমিন নাহার বলেছে বুঝতে ভুল হয়েছে স্যার, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে শিখবেন। ভুল একটা ভালো জিনিস, ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভুলই ভালো। ওকে ওকে, জরুল হক আছেন আমাদের সাথে, খাদিজা আছেন, শারমিন আছেন, যুবরাজ দুর্য আমাদের সাথে আছেন, আমাদের বস। তারপর আমাদের সাথে আছেন মায়া মেহজাবিন আছেন আমাদের সাথে, মিজানুর রহমান স্যার আছেন, জরুল স্যার আছেন, এমএসটি ববি আছেন, সিভিল সোসাইটি আছেন, জরুল হক আছেন, তারপর আছেন আমাদের সাথে শাহরুল ইসলাম। মাশাআল্লাহ, অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা ডান। সবাই একটু কমেন্ট করেন 1 ডান। যদি 1 ডান হয় তাহলে যতগুলো ডান হবে ততগুলো করে একটা একটা লাভ রিয়েক্ট পাঠাবেন। 1 ডান মানে একটা লাভ রিয়েক্ট। এবার চলেন 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোথায়? এটা দেখেন 16তম বা 16 যে আমাদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ছিল স্কুল পর্যায়ে, এটা 2019 সালের প্রশ্ন। বঙ্গ নামের উৎপত্তিটা কোথায়? আমরা জানি এই বঙ্গ নামের উৎপত্তিটা কিন্তু কালের পরিক্রমায় খুব সুন্দরভাবে আমাদের কাছে এসেছে। প্রথমে বঙ্গ ছিল, তারপরে বাঙ্গাল ছিল, বাঙ্গালা, শাহী বাঙ্গালা, বাঙ্গাল, তারপরে দেখেছি আমরা বাংলা। এভাবে অনেক ধরনের নাম থেকে কিন্তু বাংলা বা বাংলাদেশ শব্দটা এসেছে। তো এই বঙ্গ নামের উৎপত্তিটা কোথায় পাওয়া যায়? এটা কি রামচরিত? এটা কি ঐতরেয় আরণ্যকে? এটা কি করতোয়া নাকি চণ্ডীমঙ্গলে? কোথায় পাওয়া যায়? আপনারা একটু আনসার করেন। এর মধ্যে কিন্তু আমি বলে দিচ্ছি, সর্বপ্রথম একদম প্রথমে আমরা যদি বলি, প্রথম বঙ্গ নামের উৎপত্তিটা আমরা পাই মূলত যে আমাদের হিন্দু ধর্মের যে ঋগ্বেদ আছে, ঋগ্বেদ, এই ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক নামের একটা অংশ আছে। ঐতরেয় আরণ্যক, এই ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক অংশে আমরা প্রথম বঙ্গ নামের উৎপত্তি পাই। এগুলো সবগুলো কি নিয়ে আলোচনা করছি বলেন তো? বঙ্গ নামের উৎপত্তি। বঙ্গ নামের উৎপত্তি নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, এগুলো বঙ্গ নামের উৎপত্তি। ওকে, তাহলে ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে আমরা প্রথম পেয়েছি। তা আমরা দেখব যে আরো কোন কোন জায়গা থেকে পাই। আমরা পেয়েছি অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র মূলত একটা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক গ্রন্থ। এই গ্রন্থটার রচয়িতা হচ্ছে চাণক্য বা যাকে আমরা কৌটিল্য নামেও ডাকি, কৌটিল্য, বিষ্ণুপ্রিয়া বা বিষ্ণুগুপ্ত নামেও ডাকি। তো এই চাণক্য বা কৌটিল্য, তার গ্রন্থ অর্থশাস্ত্রে কিন্তু আমরা বঙ্গ নামের উৎপত্তি পেয়েছি। আমরা আরো পেয়েছি আবুল ফজলের যে আইনি আকবরী গ্রন্থ ছিল, সেখানে বাংলা নামটা প্রথম দেশবাচক অর্থে সর্বপ্রথম আমরা পেয়েছিলাম এই আইনি আকবরী। এটা আইন-ই আকবরী দিলে সুন্দর দেখায়, আইনি আকবরী। এই আইনি আকবরী গ্রন্থটা ছিল সম্রাট আকবরের যিনি সভাসদ ছিলেন, একজন সভা কবিও বলা চলে, যার নাম ছিলেন আবুল ফজল। এই আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থ কিন্তু আমরা এটা পেয়েছি, আবুল ফজল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে বঙ্গ নামের উৎপত্তি পেয়েছি, আমরা বঙ্গ পেয়েছি অর্থশাস্ত্রে, আমরা বঙ্গ পেয়েছি বাংলা বা দেশবাচক অর্থে সর্বপ্রথম পেয়েছি আইনি আকবরী গ্রন্থে, যেটা সম্রাট আকবরের সভাকবি আবুল ফজল লিখেছিলেন। পাশাপাশি আমাদের যে চর্যাপদ আছে, সেই চর্যাপদের বাঙালি কবি ভুসুকুপা বা শান্তিদেব, তার যেই শ্লোকগুলা ছিল, তার যেই পদগুলো ছিল, সেই পদেও কিন্তু বাংলা নামের উৎপত্তি আমরা পেয়েছি। তো এটা একটু মাথায় রাখবেন। যারা যারা অলরেডি বি আনসার করেছেন, ঐতরেয় আরণ্যক, এই ঐতরেয় আরণ্যকটা হচ্ছে রাইট আনসার। ওকে, এমএসটি ববি রাইট আনসার, খাদিজা রাইট আনসার, রয় রাইট আনসার করেছেন স্যার, মায়া রাইট আনসার করেছেন, রিমি স্যার রাইট আনসার করেছেন, আদিত্য শর্মা, মারুফা হাফসা স্যার রাইট আনসার করেছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন তালুকদার স্যার, মাশাআল্লাহ, রিয়াজ যুক্ত হয়েছেন, ভেরি গুড। সবাই অনেক ধন্যবাদ, ভেরি গুড। ওকে 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 ওকে, ভেরি গুড রাফসান স্যার। এরকম ফ্রি ক্লাস ইনশাল্লাহ চলবে, মাঝপথে আমরা যাচ্ছি না, আমরা আপনাদের সাথে শেষ পর্যন্ত থাকছি ইনশাল্লাহ। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সবাইকে আমি একটা অনুরোধ করি, দেখেন ক্লাসগুলো কিন্তু খুবই ইনফরমেটিভ হবে আজকে। তো আমরা চাই যে আপনারা সবাই একটু শেয়ার করে দেন। হ্যাঁ, এই কথাটা বারবার বললে একটু ক্লাসের মধ্যে ডিস্টার্ব হয়, তারপর আমরা চাই যে আমাদের এই ক্লাসগুলো সকলের কাছে পৌঁছে যাক। তাহলে সবাই একটু কষ্ট করে কমেন্টে জানান 2 ডান কিনা। এটা কি ডান? এই ধরনের প্রশ্ন যদি আসে
শিক্ষক নিবন্ধনে আপনারা ইনশাল্লাহ বাজিমাত করবেন। আজকের ক্লাসটা যারা করবেন সবাই বাজিমাত করবেন ইনশাল্লাহ। ওকে, জেমি বলেছেন রাইট আনসার। ওকে ওকে, রনি স্যার মিস করলাম, মাত্র শুরু করেছি আমরা, কোনো সমস্যা নেই, এখন অনেক প্রশ্ন বাকি। রনি স্যার আপনি যুক্ত হয়ে যান আমাদের সাথে। সবাই একটু বলেন টু ডান, একটু ফাস্ট হইতে হবে, এত স্লো হইলে হবে না। বান্টি খুবই দ্রুত হইতে হবে একটু ফাস্ট হইতে হবে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, টু ডান, মাশাল্লাহ, টু ডান, ভেরি গুড। তাহলে ডান বলেছেন রাফসান স্যার। চলেন পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি, চলে যাচ্ছি। 3 নম্বরটা দেখেন, কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? আমাদের পরীক্ষার হলে হয় কি, আমরা দুনিয়ার সবকিছু দেখি, এই বান্দারে খালি দেখি না এই বান্দারে খালি দেখি না। আমরা শুধু পড়ি কোনটি বাংলার প্রাচীন জনপদ, গৌর আর এটাই তো জনপদ, কবুল। এখন ভুল জায়গায় কবুল বললে হবে, সম্পর্ক বদলে যাবে কিন্তু একটি পলকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কোনটি বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ নয় বলেছে, তাহলে নয় বললে আপনি দেখেন গৌর একটা জনপদ, পুন্ড্র একটা জনপদ, রার একটা জনপদ, কিন্তু মৌর্য কিন্তু জনপদ না, বরং এটা একটা বংশ, এটা একটা প্রাচীন বংশ, প্রাচীন সাম্রাজ্য, প্রাচীন রাজবংশ বলতে পারেন আপনি। তাহলে মৌর্যটাই কিন্তু এখানে কি হবে, আনসার হবে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, সবাইকে এটা বুঝতে পেরেছেন কিনা, এটা কি ক্লিয়ার কিনা? আচ্ছা, আপনারা যদি চান তো সেক্ষেত্রে আমরা প্রাচীন জনপদ যা কিছু আছে সবগুলোই আপনাদেরকে ম্যাপ অ্যানালাইসিস করে দেখাই দেব। আপনারা কি চান কিনা? যদি চান তাহলে একটু কমেন্টে বলেন চাই, নাইলে আমরা শুধু এমসিকিউ সলভ করে আজকে শেষ করে দেব। যদি চান যে স্যার প্রাচীন জনপদটা পুরোটাই একবার সলভ করে দেন, একবার ম্যাপে আমাদেরকে একটু দেখাই দেন, তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পুরোটা ম্যাপ, আমি ইনশাল্লাহ আপনাকে জিম্মা হলাম যে আজকের পরে এই ম্যাপে কোনো ঝামেলা হবে না। আপনারা সব একটু কষ্ট করে কমেন্ট করতে হবে যে এটা আমরা চাই কি চাই না, কারণ আপনাদের ডিমান্ডের উপর ভিত্তি করে আমাদের কিন্তু ক্লাসটা কন্ডাক্ট হবে ইনশাল্লাহ। ভেরি গুড ভেরি গুড, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, হাবিবুর স্যার গো আনসার করেছেন, মুন্নি গো আনসার করেছেন, মায়া রাইট আনসার, রয় রাইট আনসার। ওকে, চাই স্যার, ওরে চাই চাই তো একদম সবার আগে চাই চাই শুরু করে দিচ্ছে। ভেরি গুড। আচ্ছা, জেমি বলেছেন চাই, রাফসান বলেছেন চাই। আচ্ছা, সবাই চাই বলেছেন যেহেতু, তাহলে চলেন আমরা একটু জনপদটাতে একটু দ্রুত ঘুরে আসি। আপনারা একটু নোট করবেন এবং একটু খাতায় লেখার চেষ্টা করবেন, আপনাদের এটা ইনশাল্লাহ বেনিফিট হবে। এতদিন পর্যন্ত যদি জনপদ সেক্টরটাতে আপনাদের যদি ঝামেলা থাকে, আজকের পরে আর জনপদে ইনশাল্লাহ ঝামেলা হবে না। শারমিন স্যার বলেছেন চাই। ওকে ওকে, ভেরি গুড। তাহলে চলেন আমরা একটু জনপদটা নিয়ে আলোচনা করি। তাহলে আজকে আমরা এখন যে জিনিসটা পড়বো সেই জিনিসটার নাম কি বলেন তো? এটার নাম হচ্ছে জনপদ। এটা হচ্ছে জনপদ। তো জনপদটা নিয়ে এখন আমরা আলোচনা করব, এই বান্দারে নিয়ে আমরা এখন আলোচনা করব। ওকে, তো দেখেন, আমরা যদি জনপদ বলি, মোট বর্তমান সময়ে যে জনপদের উল্লেখ পাওয়া যায় সেখানে জনপদ কিন্তু আছে 16টি। আপনাকে যদি প্রশ্ন করে কোনো একটা ভাইবা বোর্ডে, আচ্ছা বলেন তো জনপদ কি, আসলে জনপদটা কি জিনিস? জনপদ মূলত হচ্ছে একটা প্রাচীন লোকালয়, একটা প্রাচীন স্থাপনা, একটা প্রাচীন স্থান যেখানে একটা জনবসতি ছিল। তাহলে এক কথায় প্রাচীন লোকালয়, শহর, এলাকা বা রাজ্যের একটা অংশকে আমরা বলতে পারি জনপদ। তো এমন টোটাল 16টি জনপদের অস্তিত্ব পাওয়া যায় বাংলার আশেপাশে, কিন্তু বর্তমানে বাংলার যে অবস্থান বা বাংলাদেশের যে অবস্থান তার মধ্যে কিন্তু 5-7টা জনপদ পড়লে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। সবগুলো আমরা দেখাই দিচ্ছি। তো মাথায় রাখবেন জনপদ কি জিনিস। জনপদ মূলত হচ্ছে একটা প্রাচীন লোকালয়, একটা প্রাচীন লোকালয় হচ্ছে জনপদ। তাহলে এটা একটু মাথায় রাখবেন। তাহলে এটা যদি মাথায় থাকে প্রিয় শিক্ষার্থীরা, চলেন আমরা এবার একটু এটা নিয়ে আরেকটু কাজ করি। আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জনপদ নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। যদিও একটা বাংলাদেশের ম্যাপ আমাদের রাখা উচিত ছিল, যাই হোক আমরা নেক্সট ক্লাসগুলো থেকে এই আঁকা আঁকির পেনটা নেব না, আমরা ইনশাল্লাহ একটা ম্যাপ নিয়েই আসবো। তো দেখেন, এই যে বাংলাদেশ, এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের জনপদ দিয়ে এখন আমরা একটু আলোচনা করব। বাংলাদেশের কোন অঞ্চলে কোন জনপদ ছিল, যদিও আমাদের আজকের ম্যাপটা তেমন একটা সুন্দর হয় নাই, তারপরেও আমরা ট্রাই করব যেন জনপদ নিয়ে একটু বিস্তারিত জানা যায়। ওকে, চলেন একটু মোটা করলাম যেন এখানে ডাটাগুলো আমরা দিতে পারি। হ্যাঁ, ওকে, সবাই বলেন জনপদের মধ্যে প্রথম যে অংশটা নিয়ে আমরা আলোচনা করব। চাই না আমি সেই, ওরে বাবা। আচ্ছা, হাবিবুর রহমান স্যার আছেন আমাদের সাথে, মারুফা আছেন, রিয়াজ বলেছেন চাই। ওকে, আনিক স্যার আছেন আমাদের সাথে, তালুকদার স্যার, রাফসান স্যার বলেছেন স্যার আপনি অনেক সুন্দর ক্লাস নেন, সেরা ক্লাস। আপনার জন্য অনেক দোয়া রইল রাফসান স্যার। যারা অন্যের ভালো বলে তার ইনশাল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো করে এবং করবে। তো দেখেন, প্রথম অংশটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখেন, এই অংশটাকে আমরা বলবো, এটাকে বলবো আমরা পুন্ড্র।
এটাকে আমরা কি বলবো? পুন্ড্র জনপদ বলবো, পুন্ড্র। তাহলে এটা হচ্ছে পুন্ড্র, এই সেই পুন্ড্র জনপদ, যে পুন্ড্র জনপদটা নিয়ে আপনাদের এতক্ষণ পর্যন্ত কথাটা আমি বলছিলাম, এটা হচ্ছে সেই পুন্ড্র জনপদ। তো চলেন পুন্ড্র জনপদ সম্পর্কে একটু কিছু বেসিক ডাটা তো জেনে নিতে হবে। পুন্ড্র জনপদ যেটা, এই পুন্ড্র জনপদ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম জনপদ, প্রথমত সবচেয়ে প্রাচীনতম জনপদ। এই পুন্ড্র জনপদের যে রাজধানী, এই পুন্ড্র জনপদের যে রাজধানী হচ্ছে পুন্ড্রনগর, পুন্ড্রনগর, অথবা আপনি এভাবে বলতে পারেন যে পুন্ড্রবর্ধন, পুন্ড্রবর্ধন। পাশাপাশি এই পুন্ড্রের যে রাজধানী পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, এটা কিন্তু বর্তমানে আর এই নামে ডাকে না। বর্তমানে এটাকে আমাদের বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে আমরা নাম ডাকি, যেটার নাম হচ্ছে মহাস্থানগড়। তাহলে বর্তমানে আমরা বলতে পারছি পুন্ড্রনগর বলতে বর্তমান কোন অঞ্চলটাকে বোঝায়? বর্তমান মহাস্থানগড় অঞ্চলটাকে বোঝায়, মহাস্থানগড়, মহাস্থানগড় অঞ্চলটাকে বোঝায়। আপনি দেখবেন বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলোতে প্রশ্ন এসেছে যে বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত বা বাংলাদেশের বর্তমানের আয়তনের সর্ব উত্তরে অবস্থিত জনপদের নাম কি? আমরা তো জানি বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত পঞ্চগড়, দিনাজপুর, বগুড়া, তারপর রংপুর, এই অঞ্চলগুলা। তাহলে আমরা বলতে পারতেছি যে উত্তরে যে জনপদ সেটার নামই হচ্ছে পুন্ড্র জনপদ। তাহলে এটা আপনি এভাবে লিখে রাখতে পারেন যে এটা হচ্ছে সর্ব উত্তরের জনপদ, সর্ব উত্তরের জনপদ, সর্ব উত্তরের জনপদ হচ্ছে এই পুন্ড্র জনপদ। পাশাপাশি মাঝে মাঝে এভাবেও কোশ্চেন আসে যে এই যে মহাস্থানগড় আপনি দেখছেন, এই মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? আমি ছোট করে লিখে দিচ্ছি, এই মহাস্থানগড়টা হচ্ছে মূলত করতোয়া নদীর তীরে অবস্থিত, করতোয়া, করতোয়া নদীর তীরে অবস্থিত, নদীর তীরে অবস্থিত। আমরা ইনশাল্লাহ মহাস্থানগড় নিয়ে বিস্তারিত ক্লাস দেব আমাদের যখন পুরাকীর্তি বা হচ্ছে ঐতিহাসিক স্থাপনা নিয়ে ক্লাস হবে, তখন আমরা এটা ডিটেলসে পড়বো। এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন বলখির, হযরত বলখির মাজার কোথায় অবস্থিত, বেহুলা লক্ষিন্দরের বাসর কোথায় অবস্থিত, ঠিক আছে, এরকম আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস এই মহাস্থানগড়ে আছে। ওকে, এতটুকু পর্যন্ত সবাই ডান কিনা প্রিয় শিক্ষার্থীরা? সবাই একটু বলবেন, আমাদের প্রিয় স্যারেরা সবাই একটু বলবেন এতটুকু পর্যন্ত কি ডান কিনা। ওকে, আশা করছি এতটুকু পর্যন্ত ডান। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, শারমিন নাহার, অনেক ধন্যবাদ আপনাকে। পুন্ড্র জনপদটা আপনি পেলেন, পুন্ড্র ডান। এবার চলেন পুন্ড্রের পরে এই অঞ্চলটা নিয়ে একটু আলোচনা করি। এটাকে বলা হচ্ছে গৌড় জনপদ। কি বলা হচ্ছে? গৌড় জনপদ। তো আমাদের যে গৌড় জনপদ ছিল তৎকালীন সময়ে, এই যে গৌড় জনপদ ছিল, এই গৌড় জনপদটা ছিল এই অঞ্চলে, এবং এই গৌড় জনপদের যে বিখ্যাত গৌড় জনপদের যে রাজধানী ছিল, রাজধানী, গৌড়ের রাজধানীকে বলা হতো কর্ণ সুবর্ণ, কর্ণ সুবর্ণ। পাশাপাশি এই গৌড়ের অবস্থানটা কোথায় ছিল দেখেন, অবস্থানটা ছিল মূলত বাংলাদেশের ক্ষেত্রে, বিডির ক্ষেত্রে শুধুমাত্র চাঁপাই নবাবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ। কিন্তু এই গৌড়টা বেশিরভাগই ছিল কিন্তু ভারতে, এবং ভারতের কোন জায়গাতে দেখেন, ইন্ডিয়া, ইন্ডিয়াতে আপনি দেখবেন যে মালদহতে ছিল, আপনি দেখবেন মুর্শিদাবাদে ছিল, মুর্শিদাবাদ, আপনি দেখবেন যে এই ভারতের মালদহ, মুর্শিদাবাদ, পাশাপাশি হচ্ছে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ অঞ্চলটাতে কিছু কিছু ছিল, নদিয়া, হ্যাঁ, নদিয়া অঞ্চলগুলোতে কিছু কিছু ছিল। তো এটাই হচ্ছে সেই বিখ্যাত গৌড় অঞ্চল। আর আমরা হয়তো বা পুন্ড্রের অবস্থানটা দিই নাই, দুঃখিত, অবস্থানটা আমি দিয়ে দিচ্ছি। অবস্থানটা হচ্ছে বিশেষ করে বগুড়াটাকে আমরা এখানে হাইলাইট করব, বগুড়া, দিনাজপুর, দিনাজপুর, এই অঞ্চলগুলোকে আমরা হাইলাইট করব। ওকে ওকে, এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? সবাই একটু কষ্ট করে জানান যে এতটুকু পর্যন্ত কি ডান কিনা। ওকে, ডান ডান ডান, মাশাআল্লাহ ডান। তাহলে ডান হলে চলেন এবার আমরা নেক্সট আরেকটু অংশ নিয়ে একটু পড়াশোনা করি। এই অংশটা, এই পুরো অংশটাকে মূলত নাম দেওয়া হয়েছিল বঙ্গ, অর্থাৎ এটা হচ্ছে বঙ্গ জনপদ। আর আমরা জানি যে সবচেয়ে বড় জনপদটা কিন্তু বঙ্গ জনপদ। দেখেন, আপনি এভাবে মাথায় রাখতে পারেন যে প থেকে প্রাচীন, প থেকে পুন্ড্র, আর ব থেকে বঙ্গ, ব থেকে বড় বা বৃহত্তম। তাহলে বঙ্গ জনপদটা সম্পর্কে আমি এখানে কিছু লিখে দিচ্ছি। বঙ্গ জনপদ, এই বঙ্গ জনপদ হচ্ছে সবচেয়ে বৃহত্তম জনপদ, বৃহত্তম জনপদ, যেটার অবস্থানটা কোথায়? এটার অবস্থানটা হচ্ছে
এটার অবস্থান যদিও দুইটা অংশে ভাগ ছিল, একটা হচ্ছে নাব্য আর একটা হচ্ছে বিক্রমপুর। পদ্মা সেতুটার উপরের দিকটাকে বলা হতো বিক্রমপুর, আর নিচের দিকটা দক্ষিণের অঞ্চলটাকে বলা হতো নাব্য। তো আমরা শুধুমাত্র অঞ্চলগুলার জেলাগুলোর নামগুলো একটু মনে রাখবো। একবার এখান থেকে ময়মনসিংহ থেকে ধরে শুরু করে সাতক্ষীরা পর্যন্ত। তাহলে এখানে ময়মনসিংহ থেকে শুরু হবে, ময়মনসিংহ, ঠিক আছে, ঢাকা, তারপর ফরিদপুর, তারপর হচ্ছে খুলনার অংশবিশেষ। এই অঞ্চলগুলো পুরোটা নিয়ে হচ্ছে বঙ্গ জনপদ ছিল এখানে। ওকে, ডান, মাশাআল্লাহ, সবাই ডান, ভেরি গুড। আমরা তো এটাই চাই যে আপনারা সবাই ডান বলবেন এবং আমরা বুঝবো যে না, এখন সবাই বুঝতে পারছে, এখন সবকিছু ক্লিয়ার আছে। ওকে, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার, কোনো ধরনের ঝামেলা নাই, কেমন? সবাই একটু বলেন তো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা প্রিয় শিক্ষার্থীরা? ওকে, চাঁপাইনবাবগঞ্জ ছিল, ওকে, সুলতানা সালমা আছেন আমাদের সাথে, অনেকে আছেন মাশাআল্লাহ। সবাই একটু বলবেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। রাতুল স্যার আছেন আমাদের সাথে, রাহুল আছেন, রুমা আছেন, জানতা আফরিন আছেন, আমেনা বেগম আছেন, মাশাআল্লাহ, সকলকে অনেক ধন্যবাদ জানাই। এবার দেখেন, এটার পরে আমাদের এই অঞ্চলটা আমি একটু নীল কালি দিয়ে দেখাই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই অঞ্চলটা, এই অঞ্চলটা, এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চলটা, এই দুইটা অঞ্চলকে একসাথে বলা হতো হরিকেল নামে ডাকা হতো, হরিকেল। তাহলে হরিকেল জনপদ মূলত কোথায়? বাংলাদেশের সর্বপূর্বের অংশে, পূর্ব দিকে। তাহলে সর্বপূর্বের দিকে জনপদটা হচ্ছে হরিকেল, যেটাতে অবস্থানগুলো কার কার আছে? সিলেট প্লাস পার্বত্য চট্টগ্রাম। তাহলে সিলেট প্লাস পার্বত্য চট্টগ্রাম, এই অঞ্চলটা, এই পুরোটাকে নিয়ে মূলত আমরা জানি যে হরিকেল জনপদ ছিল। ডান, ভেরি গুড। হরিকেল জনপদ আপনাদের ক্লিয়ার। তারপর আপনি দেখবেন যে এটার মাঝখানে যে অংশটা আছে এটা হচ্ছে সমতট। এই অঞ্চলটা হচ্ছে সমতট, এবং এই সমতটটা বলতে আমরা বুঝি কুমিল্লা, নোয়াখালী যে অঞ্চলটা আছে, বিশেষ করে কুমিল্লার অঞ্চলটাকে আমরা বুঝি সমতট। এবং সমতটের কিন্তু বিখ্যাত একটা রাজধানী আছে, যে রাজধানীর নাম হচ্ছে, সমতটের রাজধানীর নাম হচ্ছে বড় কামতা। রাজধানী হচ্ছে বড় কামতা হচ্ছে তাদের রাজধানী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলেন, বড় কামতা কার রাজধানী? যদি কোশ্চেন আসে যে বড় কামতা কার রাজধানী, আপনি কি আনসার করবেন? বড় কামতা কার রাজধানী? ওকে, ক্লিয়ার স্যার। সিমু ইয়াসমিন বলেছেন ক্লিয়ার, তালুকদার স্যার বলেছেন ডান, শারমিন বলেছেন ডান, ইমরোজ বলেছেন ডান, রায়হান বলেছেন ডান, মাশাআল্লাহ। তাহলে এই যে বড় কামতার রাজধানী হচ্ছে, আমরা জানি কুমিল্লার রাজধানী ছিল তৎকালীন সময়, ত্রিপুরার রাজধানী ছিল বড় কামতা। আর এই অংশটাতে, এই অংশটাতে ছিল আইতে নদী যাইতে খাল, মগবাড়ি, বরিশাল, অর্থাৎ চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপ ছিল এখানে, এবং চন্দ্রদ্বীপ বলতে বর্তমান অংশে বরিশালকে বোঝায়। প্রাচ্যের ভ্যানিস খেত বরিশাল, ঠিক আছে। এই বরিশাল হচ্ছে এই জায়গাটাতে। দেখেন, বাংলাদেশের সকল জনপদ কিন্তু আমরা মোটামুটি আয়ত্তে নিয়ে আসলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণগুলা, এগুলো সম্পর্কে একটু আপনাকে মাথায় রাখতে হবে এবং জানতে হবে। তাহলে বলেন যে জনপদ ডান, জনপদ সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্টে জানান। জনপদ ডান কমেন্ট করেন সবাই একটু জনপদ ডানটা কমেন্ট করেন। আমি সবার নামগুলোই পড়বো, এবং প্রতিনিয়ত আমাদের এই ক্লাসগুলো ইনশাল্লাহ বাড়বে, ক্লাসের সংখ্যাও বাড়বে, পরিধিও বাড়বে ইনশাল্লাহ। তো সবাই একটু বলেন জনপদ ডান কিনা একটু বলেন। ডান হলেই কিন্তু আমরা ক্লাসের দিকে চলে যেতে পারবো খুব দ্রুত। ওকে, ডান, ভেরি গুড, ডান স্যার, ডান, মাশাআল্লাহ, ডান। ওকে, শিমু বলেছেন ডান, রাফসান বলেছেন ডান স্যার, মারুফা বলেছেন ডান, ভেরি গুড। আমরা সবার একটু কমেন্টটা চাই, সবাই যেন একটু কমেন্ট করেন যে ডান কিনা। ডান হলে কিন্তু আমরা নেক্সট ইয়াতে চলে যাবো ইনশাল্লাহ। ওকে, নাজমা আক্তার বলেছেন ডান, ভেরি গুড। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। তাহলে যেহেতু ডান বলেছেন, চলেন এবার প্রশ্নের দিকে ফিরে যাই। বাংলার প্রাচীন জনপদ, অবশ্যই প্রাচীনতম জনপদ নয়, যেহেতু নয় বলছে, তাহলে গৌর জনপদ এটা হবে না, পুন্ড্র একটা জনপদ এটা হবে না, রার একটা জনপদ এটা হবে না, মৌর্যটা আনসার হবে। কি হবে? মৌর্যটা কিন্তু আনসার হবে। আচ্ছা, তাহলে পরের প্রশ্নের দিকে চলে যাচ্ছি আমরা। দেখেন, 4 নম্বর প্রশ্নে প্রশ্নকর্তা প্রশ্ন করেছে যে প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত? আচ্ছা, এটা ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে যে পরীক্ষাটা হয়েছিল সেটাতে এসেছে। আচ্ছা, এটা কি সমতট, এটা কি রার, এটা কি হরিকেল, নাকি বরেন্দ্র?
কোনটা সর্বপূর্বাংশে অবস্থিত, পূর্ব দিকে কোনটা অবস্থিত? দেখেন, বাংলার পূর্ব দিকে হিসাব করলে আমি যদি এতটুকু পর্যন্ত হিসাব করি, দেখবেন বাংলার সবচেয়ে পূর্ব দিকে কোন অংশ? এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তাহলে এই অঞ্চলটাতে আছে সমতট, আর এই অঞ্চলটাতে আছে হরিকেল। তাহলে হরিকেলটা কিন্তু বাংলার সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত। তাহলে অবশ্যই আমাদের আনসারটা কি হবে? আমাদের আনসারটা হবে পূর্ব দিকের হরিকেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সবাই বলে এতটুকু পর্যন্ত ডান কিনা? শিবু বলেছেন জনপদ ডান, খাদিজা বলেছেন ডান, রায়হান বলেছেন জনপদ ডান, শারমিন সারাচন বলেছেন ডান, খাদিজা বলেছেন ডান। মাশাআল্লাহ, ভেরি গুড। অলরেডি শারমিন নাহার বলেছেন ডান এবং সি আনসার করেছেন, অর্থাৎ হরিকেল। যারা গ আনসার করেছেন সবাই রাইট আনসার করেছেন, একদম রাইট, কোনো ধরনের ভুল নাই, সব রাইট। ওকে, ভেরি গুড। গো আনসার করেছেন যারা, সকলকে অনেক ধন্যবাদ জানাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। যাদের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সম্পর্কে ভালো ধারণা আছে, তারা একটু আগে যে জনপদের ক্লাসটা করছে সেটা থেকে কিন্তু আনসার করতে পারবে, যে জনপদের সর্বপূর্বের দিকে যে অংশটা আছে সেটাকে বলে হরিকেল। সূচনা রাইট আনসার করেছেন, সুলতানা রাইট আনসার, ওকে। রাহুল রাইট আনসার করেছেন। রাহুল বলেছেন স্যার রার জনপদ কোথায় অবস্থিত? দেখেন, রার জনপদটা হচ্ছে এই অঞ্চলটাতে অবস্থিত। রাহুল স্যার একটু খেয়াল করেন, এই অঞ্চলটাতে অবস্থিত রার, এটা হচ্ছে রার জনপদ। এবং রার জনপদের একটা অংশ ছিল যেটাকে বলা হয় সূক্ষ্ম, এবং তাদের যে রাজধানী সেটাকে বলা হয় কোটিবর্ষ। এটা ছিল রার, অর্থাৎ একদম পশ্চিম দিকে যে অঞ্চলটা ছিল। এটা বাংলায় কিন্তু রারের বেশি অংশ ছিল না, বর্তমান বাংলাদেশে কিন্তু রারের অংশ ছিল না, যেটা বেশিরভাগই পশ্চিমবঙ্গে পড়েছে, ভাগীরথী নদীর তীরটাতে। এবং রারের রাজধানী হিসেবে ধরা হয়, সূক্ষ্মের রাজধানী হিসেবে কোটিবর্ষকে ধরা হয়। পাশাপাশি রারের নিচের দিকে এই অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ বন্দর আছে যেটাকে বলা হয় তাম্রলিপ্ত। একটা প্রাচীন বন্দরের নাম হচ্ছে তাম্রলিপ্ত। আবার এই অঞ্চলটাতে আছে বঙ্গ কামরূপের যেই কামরূপ, এই কামরূপ জনপদটা আছে এই অঞ্চলটাতে, কামরূপ। এভাবে অনেক ছোট ছোট জনপদ আছে, যে জনপদগুলো আমাদের লাগে না তেমন, আমরা যতটুকু করেছি দ্যাটস এনাফ ফর আস। ওকে, তাহলে চলেন এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি, আমাদের প্রশ্নের পরের অংশে চলে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নটা হচ্ছে, কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরকের সাথে অভিহিত করেছেন, বা এটা বলে অভিহিত করেছেন? এটা এসেছে সহকারী জজ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের পিএলসির যে ফিল্ড অফিসার নিয়োগ 2024 সালের প্রশ্ন এসেছে। এটা একটু আনসার করেন, সবাই একটু দ্রুত আনসার করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি একটা প্রশ্ন। যারা বেসিক সাধারণ জ্ঞান পড়েছেন তারা সবাই এটা আশা করি জানার কথা। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইজি একটা প্রশ্ন, এটা সবার জানার কথা। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু বলতে হবে, আনসার করতে হবে। ওয়ালাইকুম আসসালাম মাহমুদা রাইট আনসার করেছেন। সবাই একটু 5 নম্বর আনসার করেন, 5। আমি একটু সবার 5 নম্বরের উত্তরটা চাই, 5 নম্বরটা একটু আনসার করেন। আর যদি 5 নম্বরটা ক্লিয়ার আর 4 নম্বর পর্যন্ত ক্লিয়ার হয়, সবাই একটা লাভ রিয়েক্ট দিবেন, কিন্তু অবশ্যই একটা লাভ রিয়েক্ট দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা সবাই ক্লিয়ার। এতটুকু পর্যন্ত যা পড়িয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। ওকে, ডান, ক্লিয়ার। দেখেন 5 নম্বরটা কি বলেছে? কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরকের সাথে অভিহিত করেছে বা তুলনা করেছে। তো এটা হচ্ছে মূলত ইবনে বতুতা। যারা 3 আনসার করেছেন সবাই রাইট। আমরা জানি যে এই যে ইবনে বতুতা, এই ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং। ইবনে বতুতা, তার বাড়ি ছিল মরক্কো। তাহলে মরক্কোর আদিবাসী ইবনে বতুতা, তার একটা বিখ্যাত গ্রন্থ সম্পর্কে আমরা নাম জানি। গ্রন্থটার নাম হচ্ছে কিতাবুল রেহালা, বা যেটাকে আপনি বাংলায় অনুবাদ করলে এটা হবে সফরনামা। তাহলে কিতাবুল রেহালা অথবা সফরনামা, এই সফরনামায় তার এই সফরনামা থেকে আমরা জানতে পারি তিনি 1333 সালে তিনি ভারতে আগমন করেন। তাহলে 1333 সালে তিনি ভারতে আগমন করেন। তৎকালীন সময়ে যিনি রাজা ছিলেন, যিনি ক্ষমতায় ছিলেন, তার নাম ছিল মোহাম্মদ বিন তুগলকের আমলে। অর্থাৎ তিনি মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতবর্ষে এসেছিলেন। মোহাম্মদ বিন তুগলক, তাহলে মোহাম্মদ বিন তুগলকের আমলে তিনি ভারতবর্ষে আসেন এবং পরবর্তীতে 1346 সালে তিনি বাংলায় আগমন করেন।
অনেক বইতে 1345 দেয়া আছে, আনসার হবে 1346। বাংলায় আগমন করেন, বাংলায় আগমন করেন। এবং আপনারা দেখবেন যে 1346 সালে তিনি যখন বাংলায় আগমন করেন, তো তখনই ওই সময়টাতে বাংলার ক্ষমতায় ছিলেন ফখরুদ্দীন মোবারক শাহ। ফখরুদ্দীন মোবারক শাহ ক্ষমতায় ছিলেন, ফখরুদ্দীন মোবারক শাহ ক্ষমতায় ছিলেন। এবং এই ইবনে বতুতা বাংলায় এসে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করেছেন। এবং এই ইবনে বতুতা পরবর্তীতে এই বাংলার বৈরী আবহাওয়ার কারণে, এখানের আবহাওয়া খুব খারাপ ছিল, কৃষকরা অনেক কষ্ট করতো, অনেক ফসল হতো, কিন্তু তারা ঘরে তুলতে পারতো না শেষে। তো এই বৈরী আবহাওয়ার কারণে তিনি বাংলাকে ধন সম্পদপূর্ণ নরকের সাথে তুলনা করেছেন। তো এটা সবার ডান কিনা বলেন, 5 নাম্বার ডান কিনা? ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ। মোহাম্মদ রাফসান অনেকগুলো লাভ দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ইবনে বতুতা, ভেরি গুড। দেখছেন, কমন যে প্রশ্ন এটা সবাই পারে, কিন্তু একটু আনকমন প্রশ্ন আসলে আমরা সবাই আবার একটু ভেবাচাকা খেয়ে যাই যে আসলে হইলো কি, প্রশ্নটা কোথা থেকে আসলো। তো এই জন্য প্রিপারেশনের জায়গাটা আরো বেশি সমৃদ্ধ করতে হবে, তীক্ষ্ণ করতে হবে। সবাই একটু বলেন যে স্যার 5 ডান, 5 ডান হলে 5টা করে লাভ রিয়েক্ট দিবেন, আবার যতগুলো ডান ততগুলো লাভ রিয়েক্ট। সবাই একটু আনসার করেন, সবাই একটু দ্রুত একটু আনসার করেন, এবং আনসার করে একটু জানান যে এতটুকু পর্যন্ত কি সবাই ডান কিনা। ওকে, ডান ডান ডান, মাশাআল্লাহ, ডান। ইবনে বতুতা, কিতাবুল রেহালা, ওকে, মেহেদি স্যার রাইট আনসার, নাইম, ওকে, আমাদের সাথে আছেন মাহমুদ রাইট আনসার, অন্তর স্যার রাইট আনসার, রাসেল হোসেন রাইট আনসার, আমিনা রাইট আনসার, ওকে, ভেরি গুড, সাগর স্যার রাইট আনসার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই রাইট আনসার করেছেন, দুর্দান্ত দুর্দান্ত। আপনারা পারবেন না তো কে পারবে? ওকে, শামিন স্যার রাইট আনসার, মারুফা রাইট আনসার, শাহরুল রাইট আনসার, অনিক চন্দ্র রায়, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, চলেন এবার পরের কোশ্চেনের দিকে চলে যাচ্ছি আমরা। পরের কোশ্চেনটা হচ্ছে মহাবীর আলেকজান্ডারের শিক্ষা বা শিক্ষক কে ছিলেন? দেখেন, এটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা 2022 সালের যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু এসেছে। এবং এটার অপশনগুলো কি কি আছে দেখেন। প্রথম হচ্ছে সফোক্লিস, তারপর হচ্ছে এরিস্টটল, তারপর হচ্ছে প্লেটো, তারপর হচ্ছে সক্রেটিস। আমরা এই জিনিসটাকে খুবই ছোট্ট অর্থে স্পা দিয়ে মাথায় রাখতে পারি, এবং এটা সবাই আমরা এই অর্থেই পড়ি বেশিরভাগ ক্ষেত্রে। এস থেকে হচ্ছে সক্রেটিস, এবং এই সক্রেটিস যিনি ছিলেন তার ছাত্র ছিলেন এরিস্টটল, দুঃখিত, সক্রেটিসের পরে ছিল প্লেটোর ছাত্র ছিলেন এরিস্টটল, এবং এরিস্টটলের যে ছাত্র ছিল তার নাম ছিল আলেকজান্ডার দি গ্রেট, মহাবীর আলেকজান্ডার। তাহলে আলেকজান্ডারের শিক্ষক কে ছিল? শিক্ষক হচ্ছে এরিস্টটলের শিক্ষক প্লেটোর শিক্ষক সক্রেটিস। তাহলে মহাবীর আলেকজান্ডারের শিক্ষক ছিলেন, আমরা সবাই এক বাক্যে বলে দিতে পারবো, সেটা হচ্ছে এরিস্টটল। ঠিক আছে, এরিস্টটল। এবার এটা সম্পর্কে আরেকটু বাড়তি জানা যাক, কোন কোন জিনিসগুলো থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন করতে পারে। যেমন সক্রেটিস থেকে আপনার প্রশ্ন হতে পারে। সক্রেটিসের একটা বিখ্যাত উক্তি আছে, যে উক্তিটা হচ্ছে নো দাই সেলফ। নো দাই সেলফ মানে বেটা নিজের আগে জানো, নিজেকে জানো। ঠিক আছে, আপনি দেখবেন ঢাকা কলেজের যে মূল ফটক, সেখানে কিন্তু এটা লেখা আছে নো দাই সেলফ। ঢাকা কলেজে নো দাই সেলফ লেখা আছে। তারপর দেখবেন প্লেটো, এই যে এই প্লেটোর বিখ্যাত একটা বই আছে যেটার নাম হচ্ছে দি রিপাবলিক হচ্ছে প্লেটোর বিখ্যাত গ্রন্থ। এরিস্টটল, এই বান্দা হচ্ছে সবকিছুর জনক, বেশিরভাগ ক্ষেত্রে অনেক কিছুর জনক, যেমন যুক্তিবিদ্যার জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক, প্রাণীবিদ্যার জনক, সব হচ্ছে এরিস্টটল। তো এই এরিস্টটলের আবার একটা বিখ্যাত গ্রন্থ আছে যেটা হচ্ছে দি পলিটিক্স। এবং আলেকজান্ডার দি গ্রেট খ্রিস্টপূর্ব 327 BC, অর্থাৎ খ্রিস্টপূর্ব 327 অব্দে তিনি ভারত আক্রমণ করেছিল। এই প্রশ্নটাই সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে, ভারত আক্রমণ করেন। তাহলে খ্রিস্টপূর্ব 327 অব্দে তিনি ভারত আক্রমণ করেছিলেন। এবং আলেকজান্ডারের খুব বিখ্যাত একটা উক্তি আছে যেটা আমাকে সবসময় মোটিভেট করে। এটা একটা লিডারশিপ নিয়ে তার একটা বিখ্যাত উক্তি, সেটা হচ্ছে, আমি সেই সিংহের পালকে ভয় পাই না যে সিংহের পালকে নেতৃত্ব দেয় একটা ভেড়া, কিন্তু আমি সেই ভেড়ার পালটাকে ভয় পাই যাকে নেতৃত্ব দেয় একটা সিংহ। অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি নিয়ে তিনি বলেছেন যে আপনাকে লিডার হতে হলে একটা সিংহের মতো একদম দুর্ধর্ষ হতে হবে, খুবই মানে আনবিটেবল যেটাকে বলে আর কি, এমন হতে হবে। এটা কোনো ম্যাটার করে না যে আপনার সৈন্য সামঞ্জস্য কেমন আছে, কিন্তু আপনার লিডারশিপ যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার জয়ের সম্ভাবনা বেশি ভালো থাকে। তো আমরাও চাচ্ছি যে মধুদার আপডেট এবং আমাদের
সকল স্টুডেন্টদের থ্রুতে একটা সুন্দর লিডারশিপের আন্ডারে আমরা যেন একটা ভালো পর্যায়ে যেতে পারি। তো সকলে বলেন প্রিয় শিক্ষার্থীরা 6 নাম্বারটা কি ডান কিনা? খুবই দ্রুত একটু বলে দিতে হবে 6 নাম্বার ডান। একটু দ্রুত জানাতে হবে যে 6 নাম্বার ডান। সবাই 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 একটু বলতে হবে, এবং ডান হলে কিন্তু লাভ রেট দিতে হবে, বড় বড় লাভ রেট। কমেন্ট করতে হবে না, বরং শুধু এই যে লাভের এখানে এসে ক্লিক করলেই হবে যে লাভ শেষ। ওকে ওকে, ভেরি গুড, ক্লিয়ার। আপনাদের লাভ রেট দেখে বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ উই আর ডান। আপনারা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে আনসার কি হবে? অবশ্যই আনসার হবে এরিস্টটল। আলেকজান্ডারের টিচার ছিল এরিস্টটল, এরিস্টটলের টিচার ছিল প্লেটো, প্লেটোর টিচার ছিল সক্রেটিস। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেনটা 7 নম্বর কোশ্চেন। এটা বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে কিন্তু প্রশ্ন এসেছে। আর আপনারা সবাই জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হচ্ছে আবু সাইদ, মানে যার আত্মত্যাগের ফলে কিন্তু এই যে রিসেন্ট 24-এর গণ আন্দোলনটা হয়েছে, এবং এটার পর থেকে এই ইউনিভার্সিটিটাকে কিন্তু একটু বিশাল মর্যাদায় দেখা হচ্ছে। তো সেক্ষেত্রে বেগম রোকেয়া ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু রিপিট আসার সম্ভাবনাও থাকতে পারে। তো প্রশ্নটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম কি? এটা কি গুপ্ত, এটা কি চন্দ্র, এটা কি মৌর্য, নাকি কুষাণ সাম্রাজ্য? কি হতে পারে প্রিয় শিক্ষার্থীরা? একটু আনসার করেন। ডান ডান ডান, ভেরি গুড, মাশাআল্লাহ, সবাই বলেছেন ডান। তাহলে ভারতীয় উপমহাদেশে প্রথম যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের নামটা কি? এটা কি গুপ্ত, চন্দ্র, মৌর্য, নাকি কুষাণ? কোনটা হতে পারে? আমি আপনাদেরকে একটু শর্ট করে বলে রাখি, আপনারা সাম্রাজ্যগুলো কিভাবে মাথায় রাখবেন সেটার জন্য একটা লাইন মাথায় রাখবেন যে মৌ, গুপ্ত, খড়ের পাশে, যদি এখানে বানান অন্যরকম ভাবে লিখছি আমি, পাশে লুকায়। তাহলে মৌ, ধরেন মৌ আমাদের একটা নায়িকা ছিল না, একটা নায়িকা ছিল কিন্তু বাংলার চলচ্চিত্রে মৌ, এবং তারে হুদাই দ্বীপজল দৌড়াইতো। তো একদিন দ্বীপজলের দৌড়ানি খেয়ে মৌ কি করলো? একটা গুপ্ত ঘরের পাশে তিনি লুকিয়ে পড়লো। তো এটা দিয়ে আপনি ক্রমটা মাথায় রাখতে পারবেন। যেমন মৌ থেকে হচ্ছে মৌর্য, সর্বপ্রথম যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য। মৌর্যের পরে আসবে গুপ্ত, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে 2 গুপ্ত। গুপ্তের পরে গড় থেকে মাথায় রাখবেন যে গৌর, অর্থাৎ গৌর নামের যে বংশটা, এটা 3য় নম্বরে ক্রমে আসে। পা, এটা হচ্ছে 4 নম্বর, অর্থাৎ পাল, পালরা আছে 4 নম্বরে। এবং সে থেকে মাথায় রাখবেন সেন, সেনরা আছে 5 নম্বরে, এটা হচ্ছে 5 নম্বরে। এই যে মৌর্য, গুপ্ত, গৌর, পাল, সেন, এই ক্রমটা মাথায় রাখতে পারলে আপনার পড়াটা অনেক ইজি হয়ে যাবে, অনেক সমৃদ্ধ হবে ইনশাল্লাহ। তাহলে মৌ, গুপ্ত, ঘরের পাশে লুকা, এটা দিয়ে আপনি হচ্ছে পুরোটা ক্রমটা মাথায় রাখতে পারবেন। মৌর্য, গুপ্ত, গৌর, পাল, সেন, মৌর্য, গুপ্ত, গৌর, পাল, সেন। ভেরি গুড ভেরি গুড। তাহলে এটা কি হবে? আনসারটা অবশ্যই 7 নামের আনসার হবে মৌর্য। এটাই হচ্ছে নাম্বার 1, মৌর্য সাম্রাজ্য। আমরা ইনশাল্লাহ সাম্রাজ্য নিয়ে একটা বড় ক্লাস নেব, শুধুমাত্র প্রাচীন সাম্রাজ্য নিয়ে, শুধু মৌর্য, গুপ্ত, গৌরব এগুলো নিয়ে ইনশাল্লাহ ক্লাস নেব। আজকে সবগুলা থেকে একটু একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করতেছি, যেন আপনাদের এঙ্গেজমেন্টটা বাড়ানো যায় আমাদের ক্লাসগুলোতে। ওকে, জেরিন তাসনিম মুন্নি রাইট আনসার করেছেন, মাহমুদা আক্তার রাইট আনসার করেছেন, খাদিজা রাইট আনসার করেছেন, রয় রাইট আনসার করেছেন, রেমি রাইট আনসার করেছেন, মাশাআল্লাহ, ভেরি গুড। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরের কোশ্চেনটাতে চলে যাই। 7 নম্বরের পরে 8 নম্বর প্রশ্নটা দেখেন, খুবই সমৃদ্ধ একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে মেঘদূত কাব্য কার লেখা? এই যে কাব্যগ্রন্থগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোনটা কার কাব্যগ্রন্থ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায় সময় পরীক্ষাতে আসে। আচ্ছা, মেঘদূত কাব্যটা কি সত্যেন্দ্রনাথ দত্তের? এটা দেখেন সহকারী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকে আসছে। একই প্রশ্ন আপনার দেখবেন 10 থেকে 20তম গ্রেডে আপনার পরীক্ষাতে আসবে, অথবা ধরা যেতে পারে আপনাদের যে সামনের বিসিএসে হতে পারে, ব্যাংকের এডিতে, যে কোনো জায়গাতে এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হতে পারে। তো মেঘনাথ, আবার দুঃখিত যদি বলি যে মেঘদূত কাব্যটা কে লিখেছে বা কে রচনা করেছে, এটা কি সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ, মহাকবি কালিদাস, নাকি পল্লীকবি জসীমউদ্দিন? কোনটা হবে আনসার? 8 নম্বর একটু আনসার করেন, কোনটা হবে আপনাদের মতে? কোনটা আনসার হবে? একটু দ্রুত একটু আনসার করার চেষ্টা করেন, আপনাদের মতে কোনটা আনসার হবে? ভেরি গুড ভেরি গুড, অনেকেই আনসার করছেন, ভেরি গুড। আমি আশা করছি যে এখন পর্যন্ত সবারই আনসার ক্লিয়ার। সালমা বলেছেন, কে আর অনেকে বলেছেন গ গ গ মহাকবি কালিদাস, মহাকবি কালিদাস, সবাই আনসার করছেন মহাকবি কালিদাস। মারুফা বলেছেন মহাকবি কালিদাস, রায়হান বলেছেন, মুন্নি বলেছেন, তারপরে হচ্ছে মাহমুদ আক্তার, জয় বলেছেন, সবাই রাইট আনসার। আবরার আলিফ আছে আমাদের সাথে, আলিফ বলেছ। তাহলে সবাই বলতেছে মহাকবি কালিদাস।
দেখেন, প্রাচীন সাম্রাজ্যের মধ্যে প্রথমত হচ্ছে ইন্ডিকা নামের একটা গ্রন্থ আছে। এই ইন্ডিকা গ্রন্থটা লিখেছিল মেগাস্থিনিস। মেগাস্থিনিস মেগাস্থিনিস কিন্তু ইন্ডিকা গ্রন্থটা রচনা করেছিলেন। তারপর দেখবেন এই যে মেঘদূত কাব্য, মেঘদূত, এই মেঘদূত কাব্য রচনা করেছেন কালিদাস। কালিদাস রচনা করেছেন। আপনি দেখবেন হর্ষবর্ধনের উপরে হর্ষচরিত রচনা করেছেন বাণভট্ট। বাণভট্ট কিন্তু এটা রচনা করেছেন। প্রাচীন ইতিহাসের মধ্যে আবার এই যে কিতাবুল রেহালা, এই গ্রন্থটা থেকে কিন্তু প্রশ্ন আসে। কিতাবুল রেহালা এই গ্রন্থের রচয়িতাকে অলরেডি আমরা বলেছি, এটা হচ্ছে ইবনে বতুতা। ইবনে বতুতা, ঠিক আছে। তো এই যে প্রাচীন যে গ্রন্থগুলো, এই গ্রন্থগুলো থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে এবং এগুলো থেকে একটু বারবার করে পড়বেন। এই গ্রন্থগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, রচনা, গ্রন্থ, কাব্য, এই সংকলনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এতটুকু পর্যন্ত ডান কিনা প্রিয় শিক্ষার্থীরা একটু বলেন। 8 নাম্বার ডান, সবাই একটু বলেন 8 নাম্বার ডান। 8 নাম্বারটা আমরা পারবো। তাহলে আনসারটা কি হবে? মেঘদূত কাব্য, এই যে আমাদের মেঘদূত যে কাব্যটা, এটা অবশ্যই মহাকবি কালিদাস কিন্তু এটা রচনা করেছিলেন। মহাকবি কালিদাস। গুপ্ত সাম্রাজ্যের সময় কিন্তু এটা হয়েছিল। পাশাপাশি এই অঞ্চলটা থেকে আপনাদের প্রশ্ন আসলে এটা কিন্তু আসতে পারে। ওকে, ইয়াসির আরাফাত স্যার আছেন আমাদের সাথে, বলেছেন 8-এর 3 হবে। রয়ে বলেছেন অনিক চন্দ্র রয়ে। মাহমুদ আক্তার স্যার আছেন আমাদের সাথে, শারমিন আক্তার আছেন, ইয়াসির আরাফাত আছেন। সবাই মাশাআল্লাহ খুব সুন্দর এবং রাইট আনসার করেছেন। সবাই আনসার করেছেন কালিদাস এবং আনসারটা কিন্তু কালিদাস। ওকে, আশা করছি এটা ডান। পরের কোশ্চেনের দিকে আমরা চলে যাচ্ছি খুবই দ্রুত, একটু র্যাপিড কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। 9 নাম্বার প্রশ্ন, অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা বা নরপতি কে? প্রশ্নটা হচ্ছে প্রাথমিক শিক্ষক 2018-তে, সমন্বিত 9 ব্যাংকের অফিসার পদে 2022 সালের কিন্তু প্রশ্নটা এসছে। তাহলে একই প্রশ্ন রিপিট হতে পারে আপনাদের পরীক্ষায়, একটু আনসার করেন কি হতে পারে আনসার। ওকে, মৌর্য সবাই বলেছেন, আগের প্রশ্নগুলোর উত্তর বলেছেন। ডান 8 ডান, ভেরি গুড। ওকে, ডান হলে কিন্তু লাভ ব্রেক দিতে হবে। আমি আগেই বলে দিয়েছি যে আপনাদের যদি ডান হয়, ডান হলে কিন্তু লাভ ব্রেক দিয়ে দিতে হবে। ওকে, ডান মাশাআল্লাহ ডান। তাহলে যদি ডান হয়, এটা কি হবে? অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজার নাম হচ্ছে শশাঙ্ক। এই শশাঙ্ক, এবং আমরা জানি শশাঙ্ক কিন্তু গৌড় রাজ্যের রাজা ছিল। গৌড় রাজ্যের রাজা ছিল। এই গৌড়ের রাজা ছিল শশাঙ্ক। এবং শশাঙ্কের উপাধি ছিল গৌড়রাজ। পাশাপাশি আমরা দেখেছি এই যে শশাঙ্ক থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসতে পারে এভাবে, যে শশাঙ্কের এভাবে আসতে পারে যে মাৎসান্যায় থেকে একটা প্রশ্ন আসতে পারে, মাৎসান্যায়। কারণ আমরা জানি যে শশাঙ্ক মৃত্যু পরবর্তী 7ম থেকে 8ম যে শতক, এই 7ম থেকে 8ম শতক এই মাৎসান্যায়টা হয়েছিল। মাৎসান্যায় মানে হচ্ছে, আমরা মাৎসান্যায় বলতে বুঝি একটা বড় পুকুরে যখন বড় বড় মাছগুলা ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, সেটাকে মাৎসান্যায় বলে। আর যখন বড় বড় সামন্ত রাজারা ছোট ছোট রাজা বা জমিদারকে যখন মানে তারা যখন অনেক বেশি অত্যাচার চালাতো, তাদের রাজ্য দখল করে নিত, সেই বিশৃঙ্খলা বা বিশৃঙ্খল যে একটা সিচুয়েশন ছিল, সেটাকে মূলত বলা হচ্ছে মাৎসান্যায়। এবং মাৎসান্যায় কখন হয়েছে? শশাঙ্কের মৃত্যু পরবর্তী সময়টাকে বলা হচ্ছে মাৎসান্যায়। ঠিক আছে, শশাঙ্কের মৃত্যু পরবর্তী সময়টা ছিল মাৎসান্যায়। এই গৌড় সাম্রাজ্য চলাকালীন সময়ে আরেকটা রাজ্য ছিল যেটার নাম ছিল পুষ্যভূতি। এই পুষ্যভূতি যে রাজ্য ছিল, এই রাজ্যের রাজার নাম ছিল রাজ্যভূতি। এই রাজ্যভূতিকে শশাঙ্ক হত্যা করে এবং তার মেয়েকে অপহরণ করে। পরবর্তীতে রাজ্যভূতির ভাই, যার নাম ছিল হর্ষবর্ধন, এই হর্ষবর্ধনের সাথে শশাঙ্কের একটা যুদ্ধ হয় এবং পরবর্তীতে শশাঙ্ক থেকে সে তার ভাইয়ের মেয়েকে আবার ফিরিয়ে নিয়ে আসে। তো হর্ষবর্ধন এবং শশাঙ্ককে দুইজনকে গৌড় রাজ্যের রাজা ধরা হয় অনেক সময়, কিন্তু তারা কিন্তু এক রাজ্যের রাজা নয়, বরং তারা দুটা ভিন্ন রাজ্যের অংশ। হর্ষবর্ধনের একজন সভাকবি ছিল, যেটা পৃথিবীর ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। তার নাম হচ্ছে বাণভট্ট, যিনি হর্ষচরিত রচনা করেছিল, বাণভট্ট। তো আপনারা সবাই একটু পড়বেন, পুষ্যভূতি রাজ্য সম্পর্কে একটু জানবেন। এটা সম্পর্কে বেশি একটা পরীক্ষা বা আমাদের প্রশ্নে আসে না, তারপরেও একটু জেনে নেবেন। তাহলে এই প্রশ্নটা যারা 9-এর সি আনসার করেছেন, আমি অলরেডি দেখতে পাচ্ছি যে শাহরুল ইসলাম স্যার আনসার করেছেন, খাদিজা আনসার করেছেন, রিমি, সুরাইয়া করিম, তারপর হচ্ছে মনিরা,
ইয়াসির আরাফাত সবাই রাইট আনসার করেছেন, শশাঙ্ক, এবং এটাই কিন্তু আমাদের রাইট আনসার। ঠিক আছে, তাহলে 9 নম্বর পর্যন্ত আপনারা খুবই সুন্দরভাবে ডান করেছেন। চলেন 10-এ চলে যাই। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে যে বঙ্গে বা বাংলার অঞ্চলে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়ে জুনিয়র অডিট পদে। এই পরীক্ষার প্রশ্নে কিন্তু এটা এসেছিল, সাধারণ জ্ঞানের প্রশ্ন। দেখেন, বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পালের বংশের প্রতিষ্ঠাতা কে? দেখেন, পাল বংশের প্রতিষ্ঠাতা, পাল বংশের শ্রেষ্ঠ শাসক, পাল বংশের ক্ষমতাকাল। ঠিক আছে, তো পাল বংশের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে আসছে গোপাল, যাচ্ছে গোপাল, অর্থাৎ গোপাল। এই পাল বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে ধর্মপাল। এই পাল বংশের ক্ষমতা ছিল প্রায় একটা বিশাল সময় ধরে, 200 বছর ধরে অনেক সময়। ঠিক আছে, তো পাল বংশের ক্ষমতাকাল, সবাই একটু কমেন্টে জানান যে পাল বংশের ক্ষমতাকাল কত সময় ধরে ছিল, পাল বংশরা কত সময় ধরে ক্ষমতায় ছিল। একটা ক্লিয়ার ইমেজ যদি আপনারা একটু দেন, সবাই একটু কষ্ট করে জানান যে পাল বংশের ক্ষমতা ছিল কতটুকু। একজন আনসার করেছেন, 2 জন অলরেডি আনসার করেছেন, ভেরি গুড। একটু কষ্ট করে জানান পাল বংশের ক্ষমতা ছিল কত বছর, কে কে আনসার করতে পারবেন? পাল বংশের ক্ষমতা, ডিনেস্টি অফ পাল। ঠিক আছে, ভেরি গুড। একজন বলেছেন স্যার 200 না, এটা 400 হবে, 400। 750 থেকে কত পর্যন্ত? 1100 পর্যন্ত মনে হয়, 750 থেকে 1100 প্লাস। তাহলে এখানে 400 বছরের মতো ক্ষমতায় কিন্তু ছিলেন। 200 বছরের আগের যেই ইয়ারা ছিল তারা কিন্তু খ্রিস্টপূর্ব থেকে 200 বছর, 100 বছর, 150 বছর এরকম করেছেন। কিন্তু সর্বোচ্চ দীর্ঘস্থায়ী যে রাজবংশ সেটা হচ্ছে পালরা, যারা টোটাল 200 করে 400 বছর কিন্তু ক্ষমতায় ছিলেন। তাহলে এখানে ক্ষমতা কাল হচ্ছে টোটাল 400 বছর। এখন একটু খেয়াল করেন, একটা মজার ইন্টারেস্টিং একটা থিওরি আপনাদেরকে বুঝাই দেই, তাহলে এটা আপনারা পুরোটা মুখস্থ করতে পারবেন। মজার ছলে পড়বেন যে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, কারণ আমরা তো গোপাল ভাঁড় দেখি, সে তো অনেক বেশি জ্ঞানী। যে ধর্ম পালন করে, যে ধর্মে অনেক বেশি ভালো, সেই তো শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ সম্রাটটা হবে ধর্মপাল। এখন পাল বংশের যে ক্ষমতা সেটা আমরা জানি যে বিগত বছরের যেই প্রাচীন রাজবংশ তার মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে এটা, সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ। এখন সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ এই যে পাল, এই পালরা যখন 400 বছর ক্ষমতায় ছিল, 400 বছর ক্ষমতায় থাকার পরে যদি ধরেন আপনি 400 বছর ক্ষমতায় আছেন, এবার আপনার কাছ থেকে, আপনাদের বাপদাদা যারা 400 বছর ক্ষমতায় আছে, আপনার কাছ থেকে সেই ক্ষমতা বিলীন হয়ে গেল, তাহলে আপনি কি? আপনি একটা মদন। এবং এজন্যই কিন্তু শেষ যে শাসক, এই শেষ শাসকের নাম হয়ে যাবে মদন পাল। কথা কি বুঝতে পারছেন? আপনারা মজার ছলে মাথায় রাখবেন যে তার নাম হচ্ছে মদন পাল। তাহলে যার সবচেয়ে বুদ্ধি গোপাল, সে হচ্ছে প্রতিষ্ঠা করছে যে ধর্ম পালন করে সেই তো শ্রেষ্ঠ, তাই এই জন্য শ্রেষ্ঠ শাসক হচ্ছে ধর্মপাল। আর যে 400 বছরের ক্ষমতা, যার বাপদাদার ক্ষমতা যে যার হাত থেকে ছুটে যায়, সে অবশ্য একটা মদন, এজন্য তার নাম হবে মদন পাল। এভাবে আপনারা মাথায় রাখবেন। সবাই একটু কষ্ট করে জানান, ক্লিয়ার কিনা? প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু কষ্ট করে জানান এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, আমরা পারবো কিনা ইনশাল্লাহ। ওকে, ক্লিয়ার, মাশাআল্লাহ, পারবো, ভেরি গুড। এই তো, আমরা তো এটাই চাই যে আপনারা সবাই বলবেন খালি যে পারবো। ওকে, শামসুন নাহার আছে আমাদের সাথে, শারমিন বলেছেন ক্লিয়ার, ভেরি গুড। আমাদের সাথে আছেন রিমি তালুকদার, সবাই বলেছেন ক্লিয়ার, ভেরি গুড। খ হবে। প্রায় 400 বছর তারা ক্ষমতায় ছিল। তাহলে প্রায় 400 বছর ক্ষমতাকাল ছিল তাদের, শ্রেষ্ঠ শাসক ছিল মদন পাল। পাশাপাশি এই পাল বংশের একজন শাসক ছিল যার নাম ছিল দ্বিতীয় মহিপাল। এই দ্বিতীয় মহিপালের সময় 1080 সালে একটা বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহের নাম হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বলতে নিচু শ্রেণীকে বোঝায়, নিচু শ্রেণী, যেমন কামার, কুমোর, মুটে, তারপর আমরা যদি বলি কৃষক শ্রেণী, অর্থাৎ যারা খেটে খাওয়া মানুষদেরকে বোঝায়। এবং এই যে কৈবর্ত বিদ্রোহের যিনি নেতা ছিল, সেই নেতার নাম ছিল দিব্য ছিল সেই নেতার নাম। এবং এই দিব্য দ্বিতীয় মহিপালকে হারিয়ে ফেলে, পরবর্তীতে সে ক্ষমতায় যায় এবং তার কাছ থেকে আবার রামপাল ক্ষমতা নিয়ে নেয়। তো এভাবে একটু মাথায় রাখবেন। ওকে, ভেরি গুড।
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত সবাই একটু মাথায় রাখবেন। আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটাতে অনেক সময় কনফিউজ হয়। ক্ষমতাকাল হচ্ছে 400 বছর, এবং 400 বছরের মধ্যে আমাদের যে ডিনেস্টি ছিল তার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ শাসন ব্যবস্থা ছিল কিন্তু ধর্মপালের। তারপর আমরা দেখেছি রামপাল এসেছে, রামপালে এসেও কিন্তু অনেকগুলা অঞ্চল জয় করেছে, এবং রামপাল কিন্তু বাংলায় একটা বিশাল অঞ্চল জুড়ে কিন্তু তার ক্ষমতা বিস্তার করেছে, এবং বাংলাদেশের অনেকগুলো অঞ্চলের নামও কিন্তু তার নামের বিপরীতে হয়েছে। দেখবেন রামপাল নামে কিন্তু অনেকগুলো জায়গা হয়েছে। তো এই পাল বংশের একটু পড়লেন, প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ শাসক, ক্ষমতা, শেষ শাসক, এগুলো দিয়ে ছোট ছোট যে অংশগুলো এগুলো একটু টাচ করার চেষ্টা করবেন। আচ্ছা, এটা গেল। আমাদের পরের কোশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সবাই একটু কষ্ট করে বলবেন। 11 নম্বর প্রশ্নটাতে আমরা চলে আসি। 11 নম্বর প্রশ্ন, কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করে কে? দেখেন, এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে কিন্তু প্রশ্নটা আসছে, এটা কিন্তু চাকরি পরীক্ষাতে কিন্তু আপনাদের আসতে পারে। তো কৌলিন্য প্রথা পড়তে গেলে আপনাদেরকে অবশ্যই যে প্রথাটা জানতে হবে, যে বংশটা জানতে হবে, সেটা হচ্ছে সেন বংশ। এবং এই সেন বংশ সম্পর্কে আপনাদের একটু জানতে হবে। সেন বংশের প্রতিষ্ঠাতা কে বলেন? আমি একটু বলি আর আপনারা একটু উত্তর করেন, দেখি পারেন কিনা। সেন বংশের প্রতিষ্ঠাতা। তারপরে আমরা যদি বলি সেন বংশের শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ শাসক। তারপর আমরা যদি বলি এই সেন বংশের শেষ স্বাধীন শাসক। আর আমরা যদি শুধুমাত্র বলি যে সেন বংশের 1230 সময়কালটা আমরা দিয়ে দিলাম, এই সময়কালের শেষ শাসক, শেষ রাজা বা শাসক হিসেবে আপনি ধরতে পারেন, শেষ শাসক। বলেন কি হতে পারে? ওকে, মুন্নি বলেছেন কি হবে? 11, 4 বলেছেন, মারুফা বলেছেন 4, মুন্নি বলেছেন 4, অর্থাৎ বল্লাল সেন। হ্যাঁ, কৌলিন্য প্রথা চালু করেছিল বল্লাল সেন। এই বল্লাল সেনটা ইম্পর্টেন্ট। এই বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেন, কৌলিন্য প্রথা। পাশাপাশি বল্লাল সেন কিন্তু গ্রন্থ ছিল। গ্রন্থগুলো হচ্ছে, একটা হচ্ছে দান সাগর, আর আরেকটা হচ্ছে অদ্ভুত সাগর। যদিও তিনি এসে পুরোটা গ্রন্থ শেষ করতে পারেন, তার ছেলেরা এটা শেষ করেছিল। তারপরে এই দান সাগর, অদ্ভুত সাগর একটু মাথায় রাখবেন। বল্লাল সেনের গ্রন্থ হচ্ছে দান সাগর এবং অদ্ভুত সাগর। এই সেন বংশের প্রতিষ্ঠাতা কে বলেন? সবাই একটু আনসার করেন। আমরা সবাই জানি এই সেন বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, অনেকে বলে হেমন্ত সেন, আমরা একটু মাথায় রাখবো সামন্ত সেন দিয়ে, সামন্ত। এটা শ্রেষ্ঠ যিনি শাসক ছিলেন তার নাম ছিল বিজয় সেন। আপনারা দেখবেন সেন বংশের শেষ স্বাধীন শাসক ছিলেন লক্ষণ সেন, এবং লক্ষণ সেনকে 1204 সালে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এবং 1230 সালে এটার শেষ শাসক হিসেবে যিনি ছিলেন, লক্ষণ সেনের 2 জন পুত্র ছিল। একজনের নাম হচ্ছে বিশ্বরূপ সেন, আরেকজনের নাম হচ্ছে কেশব সেন। এই 1230 সালে 26 থেকে 30, 4 বছর লিখে দিচ্ছি আমি, 1226 থেকে 1230 পর্যন্ত এই 4 বছর যিনি ক্ষমতায় ছিলেন তার নাম ছিল কেশব সেন। তাহলে সেন বংশটাও ছোট্ট করে একটু আলোচনা করলাম আপনাদের সাথে। কৌলিন্য প্রথা, এই প্রথাটা চালু করেছিল মূলত বল্লাল সেন। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। প্রিয় স্যাররা, সবাই একটু কষ্ট করে কমেন্টের আনসার দেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে, ভেরি গুড। ওকে, মুন্নি বলেছেন শ্রেষ্ঠ বিজয়, ইয়াসির স্যার বলেছেন সামন্ত। ওকে, মাহমুদ আক্তার রাইট আনসার করেছেন, মাশাআল্লাহ। এই তো আপনারা সবাই তো ভালোই অ্যান্সার করেছেন আজকে, ভেরি গুড। ওকে, আমাদের সাথে প্রিয়াস দাস আছেন আমাদের সাথে, আমিনা বলেছেন বল্লাল সেন, সুমু বলেছেন বল্লাল সেন, সাগর স্যার আছেন আমাদের সাথে, আশফিকা বলেছেন সেন বংশ, সোনিয়া বলেছেন 11-4 হবে। ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে আশা করছি আপনাদের এতটুকু পর্যন্ত সবই ডান, এবং আলহামদুলিল্লাহ উই আর ডান টুডে। আমাদের আজকের কার্যক্রমটাই কিন্তু এখানে শেষ হচ্ছে, এবং আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই শুধু জানার ইচ্ছা, সেটা হচ্ছে আপনারা কি প্রতিনিয়ত ক্লাসগুলো চান কিনা, এবং আজকের ক্লাসটা কেমন লেগেছে আপনাদের কাছে, সবাই একটু কষ্ট করে জানাবেন। আমরা আজকে পুরো জনপদটাই শেষ করেছি, আজকের ক্লাস কেমন লেগেছে আপনাদের কাছে? এই কেমন লেগেছে প্রশ্নের উত্তরটা পেলেই কিন্তু আমাদের নতুন করে আবার একটু দিতে আপনাদের ইচ্ছে করে। পাশাপাশি হচ্ছে আপনারা কোন টপিকে ক্লাস চান একটু আমাকে বলেন, যে কোন টপিকের উপরে ক্লাস চান। আপনারা যে টপিকের উপরে ক্লাস চাবেন সেই টপিকের উপরে আমরা ইনশাআল্লাহ ক্লাস দেব। তাহলে সেটা একটু সবাই একটু কমেন্টে জানান, কোন টপিকের উপরে আপনারা সবাই ক্লাস চাচ্ছেন।
সবাই একটু বলেন, একটু কমেন্টে জানান, তাহলে কিন্তু আমরা আজকের ক্লাস থেকে ইতি টানবো, বিদায় নেব ইনশাল্লাহ। জুলেখা একটু লেটে আসছেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আবার টাইমলি আসার চেষ্টা করবেন। মূলত আমি আপনাদের সামনে এই ক্লাসগুলো নিয়ে যিনি আসছি, আপনাদের মঈন স্যার। মহিষ জিকে বইটির লেখক, জিকে ব্যাকবোন বইয়ের লেখক। এখন কথা হচ্ছে, সাধারণ জ্ঞান অফলাইনে আমরা দীর্ঘদিন ধরে পড়িয়েছি, অনলাইনে আপনাদের সাথে হয়তো বা নতুন করে ক্লাস নেওয়া। তো সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আরও খুব সমৃদ্ধভাবে এই ক্লাস কন্টেন্টগুলো গুছিয়ে আপনাদের সাথে ক্লাস নেব। কিন্তু তার আগে আমাদেরকে অবশ্যই আপনাদের জানাতে হবে যে কোন কোন টপিকে আপনাদের বারবার ঝামেলা হচ্ছে। সেই জিনিসগুলোই খুব সুন্দরভাবে ইনশাল্লাহ আপনাদের কাছে তুলে ধরতে পারলে আমাদের এই পেজের লাইভ ক্লাসগুলো, ফ্রি লাইভ ক্লাসগুলো নেওয়ার একটা সার্থকতা আমরা পাবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু কষ্ট করে জানান যে কোন কোন জিনিসগুলা আমরা ক্লাস নিলে আপনাদের জন্য খুবই বেনিফিটেড হবে ইনশাল্লাহ। ওকে, আমাদের সাথে মুন্নি আছেন, বলেছেন খুব ভালো, মাশাআল্লাহ। রাফসান বলেছেন খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মারুফা আছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে স্যার। শারমিন বলেছেন জি স্যার প্রতিদিন চাই, ইনশাল্লাহ আপনারা প্রতিদিন পাবেন। ইয়াসির স্যার বলেছেন ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই আপনাদের ভালো লাগা এবং আপনারা যেন খুব কিছু হলেও আমাদের কাছ থেকে বেনিফিট নিতে পারেন, ঠিক আছে? ভেরি গুড। আমাদের অন্যান্য অনেকগুলো পেজে ক্রস পোস্ট হয়েছে, তারাও ক্লাসগুলো করেছে। সুলতানা সালমা বলেছেন ভালো, আমেনা বলেছেন ভালো, প্রিয়াস দাস বলেছেন ভালো, শিমু আছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমেনা আছেন, আরও ক্লাস চাই। রাহুল বলেছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো লেগেছে, মাশাআল্লাহ। তো আমরা চাই যে এই ক্লাসগুলো আরও বড় হোক, একটু বড় ক্লাস হলে ভালো হতো। ক্লাসটা কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা ক্লাস হয়েছে। তো ইনশাল্লাহ আমরা ক্লাসটা আরও বড় করে নিব ইনশাল্লাহ। যেমন জয়ন্ত বলেছেন ভৌগোলিক পার্টটা ইনশাল্লাহ ক্লাস নেব আমি অবশ্যই। সংবিধানের উপরে মুন্নি বলেছেন ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসটাই সংবিধানের উপরে হবে। শাহরুল ইসলাম বলেছেন সংবিধানের উপরে ক্লাস। আগামী ক্লাসে সংবিধানটা ইনশাল্লাহ আপনাদেরকে একদম গুছিয়ে দেবো, নো টেনশন, সংবিধানটা ইনশাল্লাহ গুছিয়ে দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চাই যে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন, হ্যাঁ, ক্লাস নেবেন, অবশ্যই একটু বেশি সময় নিয়ে ক্লাস নেবেন, অবশ্যই ইনশাল্লাহ আরও বড় সময় নিয়ে আপনাদের সাথে ক্লাস নিয়ে হাজির হব। নদ নদীর উপরে একটা ক্লাস নিলে ভালো হয়, শারমিন বলেছেন, ইনশাল্লাহ আমরা নিব। ওকে, বাংলাদেশ বিষয়গুলি সংবিধান, মুক্তিযুদ্ধ সংবিধান বলেছেন রায়হান, ওকে ইনশাল্লাহ আমরা নিব। সবাই একটু বলেন কার কোন টপিকে ক্লাস চাই, সবাই একটু ক্লাসের টপিক বলেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ওই ক্লাসের টপিকগুলো ইনশাল্লাহ দিতে পারবো। ওকে, শামসুর হক খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ শামসুর স্যার। সাগর স্যার, মিম ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, 24 থেকে 26 পর্যন্ত গুরুত্বপূর্ণ নিবন্ধনে যে প্রশ্ন আসছে, প্রশ্ন সলভের উপরে, এগুলো কিন্তু নিবন্ধনের প্রশ্ন বা বিভিন্ন প্রাথমিক শিক্ষারই প্রশ্ন। তো এগুলাই সলভ করলে আপনাদের অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, যে টপিক থেকে বারবার প্রশ্ন আসছে সেই টপিকগুলোর ক্লাস চাই, যেমন সংবিধান, প্রাচীন ইতিহাস, এগুলো থেকে বারবার এসেছে, এই জন্য কিন্তু আমরা সেগুলো নিচ্ছি। সংবিধান এবং সরকার ব্যবস্থার উপরে ইনশাল্লাহ। ওকে, জানি আইর ইনশাল্লাহ ক্লাস নেব। মনিরা সংবিধান চেয়েছেন, আপনারা বুঝতে পারতেছি সংবিধানের উপর আপনাদের একটা ভয় আছে। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ সংবিধানের উপর কোনো ভয় থাকবে না, আমার নেক্সট ক্লাসটা হবে সংবিধানের উপর ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। প্রাচীন ইতিহাসের উপর পার্ট 1 আপনারা জাস্ট দেখলেন, পার্ট 2, পার্ট 3 এভাবে করে আমরা ইনশাল্লাহ আর অনেকগুলো প্রাচীন ইতিহাসের উপরে ক্লাস নেব, আন্তর্জাতিক ক্লাসগুলো নেব। যেহেতু আমি নিজে একজন আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস সাবজেক্টের ছাত্র, তো আন্তর্জাতিক বিষয়টা আমার কাছে আরও বেশি ইজি। তো আমরা ইনশাল্লাহ আন্তর্জাতিকের উপরে খুব সুন্দর ক্লাস নেব। হ্যাঁ, ইসরায়েল প্যালেস্টাইনের যে বিষয়গুলো এগুলো নিয়ে ক্লাস নেব, সাম্প্রতিক তথ্যগুলো নিয়ে ক্লাস নেব। তো ক্লাসগুলো পেতে হলে আমাদের পেজগুলোতে একটু ফলো রাখতে হবে এবং যত ফ্রেন্ড সার্কেল আছে নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের ক্লাসগুলোতে এবং আমাদের পেজগুলোতে একটু ফলো বা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিতে হবে, ইনভাইট করে পৌঁছে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর দেরি করছি না, সকলের জন্য সালাম জানিয়ে আদাব জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।